আরে আরে থামো, অনেক হয়ে গেছে স্নান, এবার বাড়ি চলো, আমার তো ঠান্ডা লাগতে শুরু করেছে। তার এতটুকু বলতেই গৌরী আর নূর তার ওপর হাত দিয়েই জল ঢালতে শুরু করে দিল। আরে তুই তো খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছিস, আজ তোকে তাড়াতাড়ি যেতে দেব না যতক্ষণ না আমাদের দুজনের জলে খেলে মন ভরে যায়, ততক্ষণ তুইও যাবি না। এখনো গৌরী এতটুকু বলেছিল যে নূরকে পানির ভিতর কারো শব্দ অনুভূত হলো, যার ফলে তার মুখের রং উড়ে গেল। সে একটু পিছিয়ে গেল। সে একবার গৌরীকে দেখল যে মিলির ওপর জল ঢালছিল। নূরের অস্বস্তি তাকে দেখা যাচ্ছিল না। দেখতেই দেখতে নূরকে কোনো অদ্ভুত শক্তি পানির ভেতর টেনে নিল। পানিতে জোর শব্দ হতেই মিলি আর গৌরী পিছনে ফিরে দেখল নূর ক্ষণভরেই অদৃশ্য হয়ে গেল। আরে নূর কোথায় গেল? নূর, তুই কোথায় আছিস? কোথায় আছিস তুই? আরে দেখ, মজা করিস না, উপরে আয়। দেখ, আমি জানি তুই আমাদের সাথে মজা করছিস। গৌরীর কথা বলার কোনো লাভ ছিল না, কারণ নূর এখন অদৃশ্য হয়ে গেছে। মিলি আর গৌরী এমনভাবে দাঁড়িয়েছিল যেন তাদের সবকিছু হারিয়ে গেছে। গৌরী, সাহস করে নে, এই জলেতে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমাদের বাইরে গিয়ে কারো কাছে সাহায্য নিতে হবে। না না, আমি আমার সখীর সাথে এখানে এসেছিলাম, আর তার সাথেই এই জল থেকে বাইরে যাব। যতক্ষণ না সে ফিরে আসে ততক্ষণ যাব না। গৌরীর মাথায় যেন পাগলামি চেপে গেছে। মিলি সাহস করে তাকে পানি থেকে বাইরে নিয়ে এলো। আমার কথা মন দিয়ে শোন, সে পুকুরের ভিতর অদৃশ্য হয়ে গেছে। এমন লাগছিল যেন সে আমাদের কিছু বলার চেষ্টা করছিল। এখন আমাদের একমাত্র রাস্তা, আমাদের তার সাহায্য নিতে হবে। কার সাহায্য? কার সাহায্যের কথা বলছিস তুই? ওই অঘরী। ওই অঘরী? তুই ভাবলি কি করে, হ্যাঁ, যে আমরা ওই অঘরীর সাহায্য নেব? তোর অন্য কোনো রাস্তা আছে? না, কিন্তু তাকে নিয়েই এবার বাড়ি যাব। তার আগে না, এখনই অঘরীর কাছে চল, এর আগে গায়ে এই খবর ছড়িয়ে যাক। মিলি গৌরীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। রাস্তায় গৌরীর বাবার সাথে তাদের দেখা হলো। আহ, আরে বেটা, কোথায় যাচ্ছিস তুই? আরে কখন থেকে তোকে খুঁজছি। কি বলে বেরিয়েছিলি তুই বাড়ি থেকে? মনে আছে নাকি তোকে মনে করিয়ে দিই? বাবা, মনে আছে। বলে বেরিয়েছিলাম যে কাল আমার বিবাহ, আজ সখীদের সাথে শেষ স্নান করতে যাব। তো এবার বাড়ি চল, তোদের স্নান তো হয়ে গেছে। তুই কাকার সাথে যা, বিয়ের প্রস্তুতি কর, নূরকে আমি খুঁজে নিয়ে আসব। তোকে একা যেতে দেব না, আমিও যাব। কিন্তু কি করে? কাল তোর বিয়ে, ঘরওয়ালাদের বাকি লোকদের কি বলবি? সে দেখা যাবে। এ কি কথা হচ্ছে খুশখুশ করে? হ্যাঁ, চল বাড়ি চল। আর বেটি, তুইও তোর বাড়ি যা, তোর বাবা চিন্তিত হচ্ছেন। গোপাল গৌরীকে বাড়ি নিয়ে আসে, আর গৌরী কিছু করতে পারে না। মিলি গভীর চিন্তায় ডুবে যায় আর গৌরীকে যেতে দেখতে থাকে। তাকে কিছুই ভালো লাগছিল না। সে গিয়ে সেই পুকুরের ধারে বসে পড়ল, যেখান থেকে নূর অদৃশ্য হয়েছিল। এখন আমি একা কি করব? কি ঝাঁপ দিয়ে এই পুকুরে? হয়তো আমার সখীকে খুঁজে নিয়ে আসব, নয়তো ঝাঁপ দিয়ে মরে যাব। সে যেই ঝাঁপ দেবার চেষ্টা করছিল, তখনই কেউ তার হাত ধরে টেনে নিল। পুকুরে ঝাঁপ দিলে দুজনের সাথে ঝাঁপ দেব। অঘরী বলেছিল এটা কুণ্ড তালাব, এখন এর ভিতর যেতেই হবে। তুই কেন এলি? কাল বরযাত্রী দরজায় দাঁড়িয়ে থাকবে, তোর ঘরের লোকেরা তাদের কি উত্তর দেবে? তারা দেখে নেবে পরে। সকালের আগে আমরা এই পুকুর থেকে বাইরে বেরিয়ে যাব। এখন চোখ বন্ধ কর আর জানের বাজি লাগা। দুই সখী হাত ধরে তালাবে ঝাঁপ দেয়। নিচে যেতে যেতে তাদের শ্বাস আটকে যায়। ওই অঘরী মিথ্যা বলেছিল, এটা কোনো কুণ্ড তালাব না, এখানে শুধু জল। এখন আমরা মরতে যাচ্ছি, ঈশ্বরকে স্মরণ করে নে। মরতেই তো ছিল বিবাহ করে নিতি, তোর শেষ ইচ্ছা তো পূর্ণ হয়ে যেত না বিবাহ করার? পানির সাথে লড়তে লড়তে তারা পানির একদম নিচে চলে যায় আর তাদের শরীর নিচে বসে যায়। তখনই একটা প্রচণ্ড আলো জ্বলে ওঠে। আলোর ভিতর একটা বড় সুন্দর পরিষ্কার দুর্গের মতো বাড়ি ছিল। এটা কি পানির ভেতর অন্য জগৎ? এটা কিভাবে সম্ভব? সত্যি কি এটা কুণ্ডলোক? তাহলে আমাদের নূর জীবিত আর এই বাড়িতেই আছে। চল তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখি।
দুজনে তাড়াতাড়ি সেই দুর্গের ভিতর চলে গেল। সেখানে গিয়ে দেখল একজন লোক সামনে এলো। ও, তো তোমরা নূরকে খুঁজতে এসেছো পৃথিবীর লোক থেকে? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আর আপনি কে? আপনি কি জানেন আমাদের সখী কোথায়? সেই জগতে আটকে আছে না? আমার সাথে এসো। দুজনের একটু অদ্ভুত লাগছিল এই লোকটাকে, কিন্তু তার পিছনে যাওয়া ছাড়া তাদের আর কোনো রাস্তা ছিল না। তাই চুপচাপ দুজনে তার সাথে চলে যায়। ভিতরে গিয়ে অর্জুন তাদের একটা কক্ষে নিয়ে যায় আর সামনে থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হতেই সেই কক্ষে এত অন্ধকার হয়ে যায় যেন কোনো ছিদ্র থেকে আলো আসছে না। এই অন্ধকার দেখে মিলি জোরে চেঁচিয়ে ওঠে। তুমি কে? বাইরে বের করো আমাদের এখান থেকে। আরে তুমি আমাদের থেকে কি চাও? আমাদের সখীকে তুমি কোথায় রেখেছো? তোমার উদ্দেশ্য কি? বলো, বাঁচাও আমাদের কেউ। সে চেঁচাতে থাকে, কিন্তু অর্জুনের দিক থেকে কোনো উত্তর আসে না। মিলির মাথা ঘুরতে শুরু করে। অন্ধকার এত যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। মিলি, সাহস করে নেই, আমাদের উদ্দেশ্য পবিত্র, আর এদের থেকে আমরা হারবো না। আমার দম কমে যাচ্ছে, আমার শ্বাস আসছে না। এত বলতেই মিলি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার পড়ার শব্দে গৌরী অন্ধকারে তাকে খুঁজতে শুরু করে। মিলি, কিছু হবে না, সাহস রাখ, আমি আসছি তোর কাছে। গৌরী টলতে টলতে মিলির কাছে পৌঁছে মিলির মাথা সোহলাতে শুরু করে। মিলি দেখ, লোকেরা বলে অন্ধকারের পর আলো আসে, আমাদের শুধু সেই আলো খুঁজতে হবে। গৌরী অনেক চেষ্টা করল সেখান থেকে বের হওয়ার, কিন্তু বের হতে পারল না। বাইরে এসো, তোমাদের মালকিন ডেকেছে, এসো। মালকিন? এই মালকিন কে? গৌরী মিলিকে সাহারা দিয়ে দুজনে হোঁচট খেয়ে সঙ্গীত অবস্থায় বাইরে চলে আসে। বাইরের আলো কমই ছিল, তবু কম আলো দেখেই তাদের চোখ ঝলসে যায়। আর যখন পুরো চোখ খুলল তখন দুজনেরই চোখে বিশ্বাস হয় না। নূর একটা সঙ্গীত বড় সিংহাসনে বসেছিল। মিলি দেখ, আমরা আমাদের নূরকে পেয়ে গেছি। এখানে আমাদের অবস্থা ক্ষুধা আর অন্ধকারে খারাপ হয়ে গেল, আর তুই এখানে আরাম করে বসে আছিস? আরে কি সখী তুই, দেখতেও আসিসনি? আমার বাড়ি পছন্দ হয়নি? তোর বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। এখানেই তো থাকি আমি গত ২০ বছর ধরে। 20 বছর? তোর তো বয়সও না। মজা করার জন্য তো সময় পড়ে আছে। এখন বাড়ি চল, সবাই চিন্তিত হচ্ছে। আর তুই তো জানিসই আজ গৌরীর বিবাহ। দেরি হলে বরযাত্রী ফিরে যাবে, তারপর আর কখনো তার বিবাহ হবে না। মিলির কথায় নূরের কোনো প্রভাব পড়ে না। সে মিলিকে সেখানে রেখে নূরের কাছে এসে দাঁড়ায় আর তাকে টেনে বলে, নূর, অনেক হয়েছে, আমার ভয় লাগছে, বাকি লোকেদের কি উত্তর দেব? গৌরী যেই নূরের হাত ধরল, নূর তাকে জোরে ধাক্কা দেয়, যার ফলে গৌরী দূরে পড়ে যায়। তোরা দুজন পাগল যে আমার পিছনে এখানে চলে এলি। আরে মূর্খরা, এতটা বুঝতে পারলি না? এটা আমার একটা চাল ছিল তোদের এখানে আনার। আর দেখ, তোরা আমার ফাঁদে পড়ে গেছিস। কি বলতে চাস স্পষ্ট বল, কারণ কাল থেকে এখন পর্যন্ত ক্ষুধা আর অন্ধকার আর এই নির্জন জায়গায় হৃদয় শ্মশানের মতো হয়ে গেছে। এক রাত এখানে থেকে বুঝে গেছি এখানে কোনো বড় রহস্য আছে। আমার সত্য জানতে চাস না? তাহলে শোন, আমি তোর সখী ছিলাম না, আর তোরা এখানে আসতে পারিস বলে তোকে সখী বানিয়েছিলাম, যাতে সময় হলে তোদের এখানে বন্দি করতে পারি। 2 বছর আমার সাথে সখী ছিলি, আজ পর্যন্ত কখনো জিজ্ঞেস করিসনি আমার পরিবার কোথায় আর আমি তোর বাড়িতে কেন যাই না। কারণ তুই বলতিস বন্ধুত্ব শুধু বাড়ির ভিতর পর্যন্ত যাবে না। এখন বুঝছি তুই এসব কেন বলতিস। এখন আমি সত্য জানতে চাই, বল তোর রহস্য কি? সত্যি কি তুই আমার সত্য জানতে চাইস? হ্যাঁ, এটা 20 বছর আগেকার কথা। মা, মা কোথায় আছো তুমি? দেখো না, বাইরে কেউ তোমাকে ডাকছে। আরে নূর, কে এসেছে? ভিতরে ডেকে নিয়ে আয়। ও তো আমাদের প্রতিবেশী না? তাদের বাড়িতে কাল বিবাহ, যার জন্য তুমি আমাকে হলুদ লেহেঙ্গা বানিয়ে দিয়েছিলে। ওরা এসেছে। ঠিক আছে, তাহলে বিবাহের নেমন্তন্ন দিতে এসেছে মনে হয়। না মা, ওরা তোমার সাথে কিছু কথা বলতে চায়। আমি দেখছি। সাবিত্রী উঠে বাইরে চলে গেল। দরজায় মোহনদাস দাঁড়িয়েছিল। ভাবি, একটা জরুরি কথা বলতে ছিল আপনার সাথে। আপনি তো জানেন পরশু আমার ছেলের বিবাহ ছিল, কিন্তু হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে মারা যায়।
ভিতরে আসুন মোহনবাবু। কিন্তু হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে মারা গেল। হে ঈশ্বর, এটা কি হলো? দেখো ভাবি, অসুখ, জীবন আর মৃত্যু তো উপরওয়ালার হাতে। এখন গায়ের লোকেরা বলছে বিবাহে সুখ লেখা ছিল না, তাই মেয়েটা মারা গেল। ভুল জায়গায় বিবাহ হওয়ার চেয়ে মানুষ মরে যাওয়াই ভালো। অনেক বাড়িতে আমরা আমার ছেলের রিস্তা নিয়ে গেছি, কিন্তু কেউ বিবাহের জন্য মানছে না। হ্যাঁ, ঠিক বলেছ। তোমার তো অনেক জমি আছে, তাহলে কেন কেউ তার মেয়ে তোমাদের বাড়িতে দেবে না? জানি না, তাই তো আমি তোমাদের বাড়িতে এসেছি। নূরের বিবাহ আমার ছেলের সাথে হবে, কারণ আমি তোমাকে জানি তুমি পুরনো কথা মানো না। তোমার উপর কোনো জোর জবরদস্তি নেই, তুমি চাইলে নাও করতে পারো। এতে ভাবনার কিছু নেই। আমি এই বিবাহের জন্য প্রস্তুত। আমার নূর তো লক্ষ্যে এক, কিন্তু শ্যামও খুব সুন্দর আর ভালো সৎ ছেলে। আমরা এই বিবাহের জন্য প্রস্তুত। আর এভাবে নূর আর শ্যামের বিবাহ হল। 4 বছর কেটে গেল। একদিন নূর তার বাড়িতে বসে শ্যামের প্রতীক্ষা করছিল। তখন শ্যামের বন্ধু রামু সেখানে এলো। আরে ভাবি, তুমি তোমার বাড়ির রাস্তা ভুলে গেছো নাকি? একদম সামনের বাড়ি। আর কখনো বাড়ি যাও না? তোমার মা একদিন আমার বউকে বলছিল। কি বলবো ভাই, শ্যাম দেরিতে বাড়ি ফেরে, সকাল সকাল বেরিয়ে যায়, বাড়িতে কেউ থাকে না। এখন আমি বাড়ি যাব, তো এই বাড়িতে কে থাকবে? হ্যাঁ, তাছাড়া একটা কথা তো আছে, তোমার ভাগ্য বদলে গেছে। এত বড় বাড়ির বউ হয়ে গেছো। তোমাদের বাড়িতে তো শস্যেও 6 মাসের 12 মাস খেতে হতো। সত্যি বলছি না? নূরের এসব কথা ভালো লাগলো না, তবু সে কিছু বলল না। তাছাড়া ভাবি, তোমার মনে কখনো ভাব আসে না এত টাকা নিয়ে কোথাও পালিয়ে যাও? আরে এটা আমার স্বামী, আমি তাদের টাকা নিয়ে কোথায় পালাবো? তাদের যা আছে তা আমার নিজেরই। বাবুজি যখন থেকে গেছেন তখন থেকে সব দায়িত্ব এদের উপর এসেছে। রামু সেখান থেকে চলে গেল আর বাড়ি এসে তার ছোট ভাই সোহমকে সব কথা বলল। কি বলতে চাও, স্পষ্ট বলো। আরে ভেবেছিলাম নূরকে বিবাহ করব, কিন্তু নূরের মা ঠিক জায়গায় হাত মেরেছে। সময়ের আগেই শ্যামকে সঙ্গীত বিবাহ করে দিয়েছে। নূরের মতো তার নাম, তাই তার মুখে তার চেয়েও বেশি নূর। আমাদের বউ তার সামনে যেন দাসী মনে হয়। আরে ভাই দেখ ভাগ্য, এখন যতটা আমাদের কাজ তেমনই বউ পেয়েছি। আর তাছাড়া মা আমার বিবাহ করতে বলতো নূরকে। আরে দেখ, তোর বিবাহ করতে মা বলতো, বড় আমি ছিলাম, তাই বিবাহের ব্যাপারে যে নূরের সাথে আমার বিবাহ হোক আমিই ভাবতাম। রামু অদ্ভুত মুখ করে বাইরে চলে গেল। সে তার জ্বালা লুকাতে পারল না। তার মনে কিছু চুলছিল। সে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে এসে এক জায়গায় বসল। এই বিদ্বেষের আগুন এত জ্বলছে কেন? আমার মনে এমন লাগছে, আমি কি করে ফেলব? আরে যে মেয়েটাকে পছন্দ করেছিলাম তার বিবাহ একদম বাড়ির সামনে হয়ে গেল। দূরে হলে তার সুখে ফারাক পড়তো না। চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্যের বাহুতে, অন্যের সাথে। তখন তার নজর শ্যামীর দিকে পড়ল, যে বড় শান্তিতে বাড়ির দিকে যাচ্ছিল। এটাই শান্তি। হ্যাঁ, যখন টাকা আর বউ দুটোই ভালো হয় তখন মানুষের মুখে শান্তি ফুটে ওঠে। শালা, এই শান্তি তো আমার কখনো নসিব হবে না। মানুষ নিজের দুঃখ সহ্য করে নেয়, কিন্তু শালা এই শ্যামের সুখ সহ্য করা যায় না আমার। রামু তার রাগ সহ্য করতে পারল না। সে তার জায়গা থেকে উঠল আর শ্যামের মাথায় একটা ইট দিয়ে আঘাত করল, যার ফলে শ্যাম একবারেই পড়ে গেল। রামুর রাগ এত বেড়ে গিয়েছিল যে তাকে টেরই পড়েনি সে কি করছে। দেখতে দেখতে সে শ্যামের মাথায় কয়েকবার ইট দিয়ে আঘাত করল আর শ্যাম মারা গেল। ওদিকে নূর তার বাড়ির দ্বারে দাঁড়িয়ে তার স্বামীর আসার জন্য অধীর আত্মায় অপেক্ষা করছিল। আজ এত সময় হয়ে গেল, এখন তো এসে যাওয়া উচিত ছিল শ্যামজিকে। আমার খুব চিন্তা হচ্ছে, সে তো রাস্তায় কখনো থামে না। একবার দেখে আসি, গানের বাইরে যতক্ষণ না আসবে আমার শান্তি মিলবে না। নূরের হৃদয়ে এখন পুরোপুরি ব্যাকুল ছিল। সে বাড়ি থেকে বেরিয়ে গায়ের গলিঘুজি দিয়ে হাঁটতে লাগল। ওদিকে রামু শ্যামের কাছে দাঁড়িয়ে ভাবছিল, হে ঈশ্বর, আমি কি করে ফেললাম? এ তো শালা মারা গেছে। এখন আমি কি করব? আরে ছাড় এটাকে, পালা। সে তাকে ছেড়ে পালাতে লাগল। তখন নূর দৌড়ে এলো। রামু, তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস।
আরে শালা, শ্যাম তো মারা গেছে, নূরও দেখে ফেলেছে। এখন তো এ আমাকে শাস্তি দিয়ে দেবে। এখন আমি কি করব? এমন হতে পারে না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তোমায় ছাড়া আমার জগতে কেউ নেই। হ্যাঁ, এখনো যতক্ষণ তার বিলাপে আছে ততক্ষণ ঠিক আছে। যখন হুঁশে আসবে তখন আমাকে শাস্তি দিয়ে দেবে। এর কিছু না কিছু করতে হবে। রামু দৌড়ে সোহমের বাড়িতে গেল। হ্যাঁ, আমি শ্যামের খুন করে ফেলেছি। কি, কেন এটা তুই কেন করলি ভাই? সময় নেই আমার কাছে, তাড়াতাড়ি চল, এর আগে যে সকাল হয়ে যায় আর লোকেরা জেগে ওঠে। আমার সাথে চল। আরে তো আমি 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 কোথায় যাব? নূর আমাকে তার স্বামীর খুন করতে দেখে ফেলেছে। সে আমাকে শাস্তি দিয়ে দেবে। এর আগে সে হুঁশে আসে, আমাদের তাকে রাস্তা থেকে সরাতে হবে। কি বলছিস ভাই? এক খুনের উপর আরেক খুন? সহজ কি এসব? তুমি করতে পারো, আমি কারো খুন করতে পারি না। মাথা খারাপ কি? আরে তো কি, তোর ভাইকে মরতে দেবি তুই? খুনের রক্তের সম্পর্ক এখন সাদা হয়ে গেছে কি? ঠিক আছে ভাই, চল চল, এখন যেমন বলবে তাই করব। তোমাকে বাঁচাতে যা করব। দুজনে হাঁটতে হাঁটতে শ্যাম আর নূরের কাছে এলো। নূর তাদের দেখে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। রামু, তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তোকে জীবিত ছাড়বো না আমি। আমার স্বামীর কি দোষ ছিল আমাকে বল। দোষ কিছু ছিল না, শুধু আমি তাড়াতাড়ি রাগে চলে আসি নূর। আজও রাগ মাথায় চড়ে গেল আর তাতে তোমার স্বামী মারা গেল। সত্যি বলছি নূর, তাকে মারতে চাইনি, কিন্তু রাগে হলে না আমি আপা হারিয়ে ফেলি। রাজার কাছে যাব, আমার স্বামীর জন্য ন্যায় চাইব। দেখো, তুই সেখানে যেতে পারবি না, কারণ এই বলতেই রামু নূরকে ইট দিয়ে মারতে শুরু করল। সে তার স্বামীর লাশ দেখে আগেই মরে গিয়েছিল। এখন রামু সোহমের সাথে মিলে তাকে টেনে তালাবের ধারে নিয়ে গেল, তাকে পুকুরে ফেলে দিল। ভাই, এ মরে তো গেছে না নিশ্চিত? আরে, এত ইটে তো তার স্বামী প্রাণ ত্যাগ করেছে। তাহলে এটা কোন ক্ষেতের মূল? এটা তো একটা মেয়ে ছিল। এখন একটা কাজ কর, তার স্বামীর লাশকেও এই তালাবে ফেলে দি। তার চোখ বন্ধ হয়ে গেল। সে পড়তে থাকল। পড়তে পড়তে সে কুণ্ডলোকের দুর্গের সঙ্গীতদ্বারের কাছে এসে পড়ল। তার পড়তেই এক বুড়ি দৌড়ে এলো। সেই বুড়ি দেখল নূরের শরীরে কয়েকটা শ্বাস বাকি ছিল। তার শরীর পুরোপুরি ভেঙে গেছে। কিছু জীবনের আশাও শেষ হয়ে গেছে। একে আমাকে বাঁচাতে হবে। বুড়ি নূরকে দুর্গের ভিতর নিয়ে গেল আর তার ক্ষতগুলোতে লেপ লাগালো। এখন আমাকে আমার শক্তির ব্যবহার করতে হবে। কোনো মানুষ অধরা ইচ্ছা নিয়ে মরলে তার আত্মা শান্তি পায় না। আর এই জগতে এসেছে, তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এই তালাবে কত লোক পড়ে, এখানে আজ পর্যন্ত কেউ আসেনি। বুড়ি চোখ বন্ধ করল আর কিছু পড়তে লাগল। যে নূর চোখ খুলতে পারছিল না, তার ক্ষত ক্ষণভরে অদৃশ্য হয়ে গেল। আর সে উঠে বসল। আমি কোথায়? আপনি কে? আমি কি মরে গেছি নাকি জীবিত? তোর পাওয়া জীবনের কয়েকটা মুহূর্ত বাকি আছে। আমি তোকে জাদুকরী শক্তিতে মুক্ত করে দিয়েছি। যতক্ষণ চাস ততক্ষণ তোর জীবন চলবে। যতক্ষণ আমি চাই মানে? তোর বয়স আজ এখানেই থেমে গেছে। তুই 20 বছরেরই থাকবি। আর আজ থেকে তোকে তোর ভালো গুণ ছেড়ে এই আমার কালো জগতে থাকতে হবে। এখন আমি আলোয় থেকেও কি করব? আমার জীবনের আলো আমার স্বামীর সাথে শেষ হয়ে গেছে। এখন থেকে আমার একমাত্র উদ্দেশ্য সেই রাত্রের অবসান। আর তারপর আমি এই অন্ধকার জায়গার মালকিন হয়ে গেছি আর ধরতিতে এসেছি। তোদের সাথে বন্ধুত্ব করেছি যাতে তোদের দুজনের বাবাদের সেই যন্ত্রণা দিতে পারি যা সে আমাকে দিয়েছে। সন্তানের দুঃখ সবচেয়ে বড় হয়। তোদের দুজনকে আমি এখানে এনেছি যাতে তোরাও সেই কথা বলতে পারিস যা আমি 20 বছর বলেছি। বাবা এসব করেছে তোমার সাথে? 20 বছর তুমি এই অন্ধকারে কাটিয়েছো। আমাদের এক রাতে এত খারাপ অবস্থা হয়ে গেছে যে তোমাকে কি বলবো। আমার এটা বলতে লজ্জা লাগছে। তুই চাইলে আমাদের এখনই মেরে ফেলতে পারিস। কিন্তু বাবাকে কি বুঝতেও দেয় যে তারা নূরের সাথে করেছে? আমার মনে হয় না তাদের বোঝাতে পারবে। ওদিকে রামু তালাব ধারে দাঁড়িয়েছিল। অঘরী তাদের সাথে ছিল। তোমাদের দুজনের মেয়ে আমার কাছে এসেছিল।
সে এই জগতে যেতে চাইছিল, আমি মানাও করেছিলাম, কিন্তু সে মানল না। আমার মেয়ে ভাগ্নি এই জগতে চলে গেছে, যা আমি ২০ বছর আগে করেছি, সেটা আজ আমার সামনে এসে দাঁড়িয়েছে। এখন আমি কি করব? আমার বউ মেয়ের শ্বশুরবাড়ির লোকদের কি উত্তর দেব? আমি কি উত্তর দেব? ভাই, এখন ভুল করেছিস তো সংশোধন তো করতে হবে। আরে কি করে সংশোধন করব? নূর তো মরে গেছে। সে জীবিত হলে তার কাছে ক্ষমা চেয়ে নিতাম। নূর জীবিত, আর সেই তোমাদের মেয়েদের তার জগতে নিয়ে গেছে। এখন সে তোমার প্রতিশোধ তোমার মেয়ের থেকে নেবে। হ্যাঁ হ্যাঁ, সে জীবিত, কিন্তু কি করে জীবিত? অঘোরী সব কথা রামুকে বলে দিল। হ্যাঁ, এখন আমাকে আমার মেয়েকে বাঁচাতে হবে। তাহলে আমাকে সেই কুণ্ডুলোকে যেতে হবে। আমার মেয়েকে হারাতে পারি না। নূরের কাছে ক্ষমা চেয়ে নেব। আমিও তোমাদের সাথে যাব, আমারও মেয়ে সেখানেই আছে। দুজনে কিছুক্ষণেই কুণ্ডলোকে পৌঁছে নূরের পায়ে পড়ে গেল। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়েছে। যা আমরা করেছি সেটা ইচ্ছে করে করিনি। রামুকে তার পায়ে ঝোঁকে দেখে নূরের সেই ২০ বছর মনে পড়ে যায়। এক এক মুহূর্ত কি করে কাটিয়েছে সেই দিন, সে গভীর চিন্তায় ছিল। তখন রামু নূরের পা টেনে তাকে ফেলে দিল আর তার চুল ধরে বলল, আরে তোকে কি মনে হয়েছে যে তুই সেদিন জীবিত থাকবি না, আর আমার মেয়েদের এখানে নিয়ে আসবি, আর আমি তোর পায়ে বসে ভিক্ষা চাইব? না, আমি ঠিকই জানতাম তুই কতটা খারাপ মানুষ। যা তুই করেছিস তার জন্য তোকে খারাপ লাগবে, তুই না খুশি হবি। আজ তো তোর অবসান হবে। রামু তার মুখ বন্ধ করার চেষ্টা করল। তখন গৌরী অর্জুনের কাছ থেকে তলোয়ার নিল আর সেই তলোয়ার দিয়েই তার বাপের গলা কেটে দিল আর নিজেও হাঁটু গেড়ে বসল। আমি একটা মেয়ের কর্তব্য তো পালন করিনি, কিন্তু একটা মানুষ হওয়ার কর্তব্য পালন করে ফেলেছি। ২০ বছরে আমিও খারাপভাবে ভেঙে পড়েছি। প্রত্যেক দুঃখ সহ্য করতে করতে এই কয়েকদিনে তুই আমাকে সখীর ভালোবাসা দিয়েছিস। সেই ভালোবাসা আমার সাথে নিয়ে যেতে চাই, আর এর থেকে মুক্তি পেতে চাই। এখন নিজের স্বামীর সাথে দেখা করতে চাই। নূর সেই মন্ত্র পড়ল যা বুড়ি পড়েছিল, আর ধীরে ধীরে তার ভিতর থেকে সেই অক্ষর বেরিয়ে গেল, আর নূর প্রাণ ত্যাগ করল। তার জগৎ শেষ হয়ে গেল। সোহম, মিলি আর গৌরী তালাবের বাইরে ধরতিতে চলে এলো। হঠাৎ আমরা এখানে কি করে এলাম? সেই জগৎ বুড়ি নূরকে দিয়ে দিয়েছিল। এখন নূর নিজের জন্য মৃত্যু বেছে নিয়েছে, যার ফলে সেই জগৎ শেষ হয়ে গেছে, আর আমরা বাইরে চলে এসেছি। মেয়েরা, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি বলছি, আমি ভাইয়ের কথাই এসেছিলাম। মিলি আর গৌরী যেন সোহমের কথা শোনেনি। তাদের চোখ সেই তালাবেই নূরকে খুঁজছিল, যেন তাদের পুরো জগৎ সেই তালাবেই শেষ হয়ে গেছে। তাদের চোখ থেকে অশ্রু ঝরছিল।